সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস ইজিমেত লার্নিংয়ের পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাচ্ছি অভিনন্দন। তো ধারাবাহিক লেকচারে আমাদের কিন্তু আজকে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে, সেটা হচ্ছে যোগাশ্রী প্রোগ্রাম। ইতিপূর্বে 1.1 অর্থাৎ বাস্তব সংখ্যা অসমতা সম্পূর্ণরূপে তোমাদের সামনে উপস্থাপন করেছি। তো ওই অসমতারও কিন্তু কিছু মানে এই স্ট্র্যাটেজি বা বেসিক কনসেপ্ট এখানে কাজে লাগবে। তো আমরা ওইটা কিন্তু অলরেডি আলোচনা করেছি। তো দেখো, আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে যোগাশ্রী প্রোগ্রাম এবং যোগাশ্রী প্রোগ্রাম অধ্যায়ে আমরা মেইনলি কি আলোচনা করব। দেখো, যোগাশ্রী প্রোগ্রাম কি, যোগাশ্রী প্রোগ্রামের সমস্যাগুলো, ফর্মুলেশন অফ এলপিপি অর্থাৎ যোগাশ্রী প্রোগ্রাম গঠন করা যায় কিভাবে, এবং যোগাশ্রী প্রোগ্রামের ধাপগুলো, ঠিক আছে, যে ধাপগুলি আমাদেরকে অনুসরণ করতে হবে এবং একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা ব্যাখ্যা করব। তো দেখো, যোগাশ্রী প্রোগ্রাম কিন্তু বর্তমান বিশ্বে এটা অত্যন্ত ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে এবং এটা কিন্তু একটা বিজনেস ম্যাথের একটা অংশ, ঠিক আছে, বিজনেস ম্যাথের একটা অংশ এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো যোগাশ্রী প্রোগ্রাম আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত বেশি পরিমাণ, বিপুল পরিমাণ ব্যবহৃত হচ্ছে। আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে আমরা কিন্তু দৈনন্দিন জীবনে যোগাশ্রী প্রোগ্রাম কোনো না কোনোভাবে ব্যবহার করছি। যেমন একটা ফ্যামিলিতে প্রতি মাসে পুষ্টিকর খাবার কিভাবে কম খরচে অর্থাৎ স্বল্প ব্যয়ে পুষ্টিকর খাবার আমরা খাইতে পারি, এটার কিন্তু একটা পরিকল্পনা আছে। তো এখানেও যোগাশ্রী প্রোগ্রাম আছে। একজন ছাত্র সে চেষ্টা করে কিভাবে কম সময় পড়ালেখা করে ভালো রেজাল্ট করা যায়। একজন শিক্ষক তিনি চান কিভাবে কম সময়ের মধ্যে কম সংখ্যক ক্লাস নিয়ে তার কোর্সটা শেষ করতে পারেন। এবং বিভিন্ন ব্যবসায়ীরা গার্মেন্টসের মালিক ওনারা কিন্তু চান যে কিভাবে কম বিনিয়োগে সর্বোচ্চ প্রফিট অর্জন করা যায়। তো এইভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা কিন্তু যোগাশ্রী প্রোগ্রাম ব্যবহার করে থাকি। তো এখানে দেখো, আমাদের মূল আলোচ্য বিষয় যোগাশ্রী প্রোগ্রাম। দেখো, যোগাশ্রী প্রোগ্রাম কি। তো যোগাশ্রী শব্দের অর্থ হচ্ছে রৈখিক এবং প্রোগ্রাম শব্দের অর্থ হচ্ছে পরিকল্পনা। অর্থাৎ যে কোনো একটি কাজের পরিকল্পনা যখন একঘাতিক সমীকরণ জোট আকারে অসমতার মাধ্যমে প্রকাশ করা হয় তখনই কিন্তু তাকে বলা হবে যোগাশ্রী প্রোগ্রাম। তো এই যোগাশ্রী প্রোগ্রাম সর্বপ্রথম যিনি অবতারণা করেছিলেন তিনি হচ্ছেন বিখ্যাত জার্মান গণিতবিদ এলভি ক্যান্টরোভিচ, ঠিক আছে, এলভি ক্যান্টরোভিচ। দেখো, এই যে এলভি ক্যান্টরোভিচ, এই যে এলভি ক্যান্টরোভিচ সর্বপ্রথম এটা অবতারণা করেন এবং তিনি বিংশ শতাব্দীর চতুর্থ দশকে 1939 সালে এই যোগাশ্রী প্রোগ্রাম তিনি উপস্থাপন করেন এবং পরবর্তীতে বিজ্ঞানী জর্জ বি ডেনজিং এটার ব্যাপক উন্নয়ন সাধন করেন। তো সর্বপ্রথম যে বিষয়টাকে লক্ষ্য করে এই যোগাশ্রী প্রোগ্রাম অবতারণা হয়েছিল সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেনাবাহিনীদের রসদ ক্রয়, অস্ত্র ক্রয়, পরিবহন পরিকল্পনা এবং তাদের দায়িত্ব বন্টন, এইসব কাজে সর্বোচ্চ সুবিধা লাভের উদ্দেশ্যে এই প্রত্যেকটি সেক্টরে কিন্তু এই যোগাশ্রী প্রোগ্রাম একটা সুপরিকল্পিত পরিকল্পনার প্রয়োজন পড়ে। তো ওইখান থেকে কিন্তু মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই যোগাশ্রী প্রোগ্রামের খুব বেশি প্রয়োজনীয়তা অনুভূত হয়, কারণ সেখানে কম বিনিয়োগে কিভাবে এই সেনাবাহিনীদেরকে এই সবচেয়ে বেশি তাদের মধ্যে এই কাজের বন্টনটা সুষ্ঠুভাবে করা যায়, এটার অবতারণা থেকে কিন্তু মূলত এই যোগাশ্রী প্রোগ্রামের উৎপত্তি। তো দেখো, আমরা এখন দেখব যোগাশ্রী প্রোগ্রামের সংজ্ঞাটা দেখব। দেখো, দুই বা ততোধিক, দেখো মেইনলি সংজ্ঞাটা কি যোগাশ্রী প্রোগ্রামের সংজ্ঞা। দেখো, দুই বা ততোধিক স্বাধীন চলক, দুই বা ততোধিক স্বাধীন চলক সম্বলিত, স্বাধীন চলক সম্বলিত দুই বা ততোধিক স্বাধীন চলক সমীকরণ এবং অসমতার সেট থেকে, সমীকরণ এবং অসমতার সেট হতে অধীন চলকের সেট হতে নির্ভরশীল চলকের, দেখো নির্ভরশীল চলকের সুবিধাজনক মানের জন্য স্বাধীন চলকের মানগুলি
মানগুলো বের করার বীজগাণিতিক প্রকাশই হলো যোগাশ্রয়ী প্রোগ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে যোগাশ্রয়ী প্রোগ্রামের একদম কমপ্লিট সংজ্ঞা। তো দেখো, দুই বা ততোধিক স্বাধীন চলক সম্বলিত সমীকরণ এবং অসমতার সেট হতে, অর্থাৎ একাধিক অসমতার সমীকরণের সেট থাকবে, ওই সেট হতে অধীন চলকের সুবিধাজনক মানের জন্য আমাদেরকে স্বাধীন চলকের মানগুলি বের করতে হবে। তো ওই স্বাধীন চলকে বের করার জন্য যে পদ্ধতি বা বীজগাণিতিক পদ্ধতি আমরা ব্যবহার করব, ওইটাই হচ্ছে যোগাশ্রয়ী প্রোগ্রাম। তো দেখো, যোগাশ্রয়ী প্রোগ্রামের কিছু যে সমস্যাগুলি আমরা সমাধান করব যোগাশ্রয়ী প্রোগ্রামের মাধ্যমে, তো এগুলি আমরা এখন দেখব। দেখো কি কি সমস্যা। দেখো, যোগাশ্রয়ী প্রোগ্রামের সমস্যাগুলো 2 নম্বরে আমাদের হচ্ছে যোগাশ্রয়ী প্রোগ্রামের সমস্যাগুলো। তাহলে নাম্বার 1 হচ্ছে ডায়েট প্রবলেম। দেখো, ডায়েট প্রবলেম, খাদ্য সমস্যা। ঠিক আছে, খাদ্য সমস্যা। তো খাদ্য সমস্যাটা কি, আমরা জানি আমাদের কিন্তু দৈনন্দিন জীবনে প্রতিদিন আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ সুষম খাদ্য প্রয়োজন। তো সেখানে আমরা জানি যে শর্করা, আমিষ, স্নেহ, খনিজ লবণ, ভিটামিন, পানি এগুলি প্রয়োজন। তো আমরা কিন্তু জানি যে মাংস, গরুর মাংস আমিষের একটা অন্যতম প্রধান উৎস, তারপরে দুধ, ডিম, মাছ, তো এগুলি কিন্তু আমিষের প্রধান উৎস, শর্করারও প্রধান উৎস, মানে শক্তির প্রধান উৎস। কিন্তু একজন মানুষ বা একটা ফ্যামিলি চাইলেই কিন্তু প্রতিদিন দুধ, ডিম, মাছ, মাংস খাইতে পারে না, কারণ এতে তার ব্যয় অনেক বেশি পরিমাণ হয়ে যাবে। তো এইটাই হচ্ছে ডায়েট প্রবলেম, অর্থাৎ কিভাবে স্বল্প খরচে আমরা এক মাসের একটা পরিকল্পনা করে স্বল্প খরচে কিভাবে আমরা পুষ্টি উপাদানগুলো পেতে পারি, এই সমস্যাটা সমাধান করার জন্যই কিন্তু আমরা ডায়েট প্রবলেম অ্যাপ্লাই করব। ঠিক আছে, এরপরে আমাদের হচ্ছে দেখো প্রোডাকশন প্রবলেম। প্রোডাকশন প্রবলেম কি, উৎপাদন সমস্যা। ঠিক আছে, উৎপাদন। তো দেখো, বর্তমান বিশ্ব কিন্তু উৎপাদন ব্যবস্থায় মূলত এই স্ট্র্যাটেজিটাই ব্যবহার করতেছে, প্রোডাকশন প্রবলেম। সেক্ষেত্রে কি স্বল্প বিনিয়োগে কিভাবে সর্বোচ্চ প্রফিট অর্জন করা যায়, এটাই হচ্ছে প্রোডাকশন প্রবলেমের মেইন উদ্দেশ্য। প্রত্যেকটি গার্মেন্টস সেক্টর বলি, আমরা কারখানা বলি, যত উৎপাদন সেক্টর আছে সবারই কিন্তু একটাই উদ্দেশ্য, স্বল্প বিনিয়োগ, সর্বোচ্চ লাভ। কিন্তু সর্বোচ্চ লাভ করার জন্য আমরা কিন্তু কিছু প্রবলেমে পড়ি। ঠিক আছে, আমাদের ম্যান পাওয়ার সীমিত, তারপরে হচ্ছে অর্থের যোগান সীমিত। তো এই সীমিত অর্থ দিয়ে কিভাবে সর্বোচ্চ প্রফিট অর্জন করা যায়, এটার উদ্দেশ্যই কিন্তু হচ্ছে এই প্রোডাকশন প্রবলেম। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের আসবে ট্রান্সপোর্টেশন প্রবলেম। দেখো, ট্রান্সপোর্টেশন, পরিবহন সমস্যা। ঠিক আছে, পরিবহন। তাহলে দেখো, পরিবহন সমস্যাটা কি, যেমন দেখো আমরা কাঁচামাল বিভিন্ন দেশ থেকে প্রোডাকশনের জন্য বা উৎপাদনের জন্য কাঁচামাল এনে থাকি, আবার প্রোডাকশন মানে উৎপাদিত দ্রব্যটাকে মানে বিদেশে আমরা কি করি, রপ্তানি করি। তো আমরা কিন্তু এখানে ধরো আমরা আমেরিকা থেকে এই কি বলে গার্মেন্টস সেক্টরে কাঁচামাল আমরা আনতে চাই, তাহলে এই কাঁচামালটা কিন্তু আমরা আকাশপথে অর্থাৎ বিমানের মাধ্যমে আনতে পারি, আবার আমরা কি জাহাজের মাধ্যমে আনতে পারি। তো বিমানের মাধ্যমে আমরা দ্রুত সময় আনতে পারি, কিন্তু কাঁচামাল কিন্তু কম পরিমাণ আনতে পারবো। আর যদি জাহাজের মাধ্যমে আনি পানিপথে, তাহলে আমরা একসাথে মানে বিপুল পরিমাণ আমরা এই কাঁচামাল আনতে পারবো, কিন্তু সময় একটু বেশি লাগবে। তো সময় বেশি লাগলেও আমরা কিন্তু একসাথে অনেকগুলি কাঁচামাল আমরা মানে বিপুল পরিমাণ কাঁচামাল নিয়ে আসতে পারবো। তো এই ক্ষেত্রে আমরা আকাশপথ চুজ করব নাকি এই পানিপথ বা এই স্টিমারের মাধ্যমে আনবো, সেটা কিন্তু আমাদের একটা পরিকল্পনার মধ্যে থাকবে। তো এই সমস্যাটার সমাধান কিভাবে করা যায় সেটাই কিন্তু ট্রান্সপোর্টেশন প্রবলেমের অন্তর্ভুক্ত, অর্থাৎ পরিবহন সমস্যা। এরপরে দেখো আরেকটা আছে ব্লেন্ডিং প্রবলেম।
মিশ্রণ সমস্যা, ঠিক আছে, এটাকে বলা হয় মিশ্রণ সমস্যা। তো মিশ্রণ সমস্যাটা কি, আমরা মূলত এটা মিশ্রণ সমস্যাটা কোথায় হয়, বিভিন্ন ফ্যাক্টরিতে, যেমন ধরো বিভিন্ন ফ্যাক্টরি বলতে সিমেন্ট ফ্যাক্টরি, তারপর ওষুধ ফ্যাক্টরি, ওষুধ কারখানা, এগুলিতে কিন্তু এই মিশ্রণ সমস্যাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ওষুধ শিল্পে আমরা জানি একটা ওষুধ বিভিন্ন পদার্থের সমন্বয়ে তৈরি করা হয় মিশ্রিত করে। তো ওইখানে যদি তাদের ব্যবসাটা কিন্তু কোটি কোটি টাকার ব্যবসা, ওইখানে যদি প্রত্যেকটা মিশ্রণে প্রত্যেকটি মনে করো যে 500 ml বা 1000 ml বোতলের মধ্যে যদি এই অল্প পরিমাণ মিশ্রণের মধ্যে অল্প পরিমাণ কোনো পদার্থ বেশি করে মিশাইতে থাকে, তাহলে তাদের কিন্তু কোটি কোটি টাকা লস হয়ে যাবে। তো এই মিশ্রণটা কিভাবে এই একটা পদ্ধতিতে অর্থাৎ পরিকল্পনার মাধ্যমে কিন্তু করতে হয়, ঠিক আছে, ওই পরিকল্পনা হচ্ছে ব্লেন্ডিং প্রবলেম। এরপরে দেখো 5 নাম্বার হচ্ছে অ্যাসাইনমেন্ট প্রবলেম, ঠিক আছে, অ্যাসাইনমেন্ট প্রবলেম অর্থাৎ কোনো একটি কাজ আমরা জানি বিভিন্নভাবে করা যায়, বিভিন্ন পদ্ধতিতে। যেমন একটা বিল্ডিং যদি কেউ নির্মাণ করতে চায়, তাহলে সে কিন্তু 100 জন শ্রমিক নিয়োগ করলে তার বিল্ডিংটা দ্রুত কনস্ট্রাকশন করতে পারবে, মানে দ্রুত তার বিল্ডিংয়ের কাজ শেষ হবে। কিন্তু এই ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ কিন্তু অনেক বেশি। আবার যদি সে 10 জন শ্রমিক নিয়োগ করে, তাহলে তার ব্যয় অনেক কমে যাবে, কিন্তু এই বিল্ডিংয়ের তৈরির কাজটা একটু সময় লাগবে। তো সময় একটু লাগলেও তার খরচ কিন্তু অনেক কমে যাচ্ছে। তো এই যে সময়ে বেশি লাগতেছে, খরচ কমে যাচ্ছে, আরেকটা হচ্ছে শ্রমিক বেশি নিয়োগ দিলে সময় কম লাগতেছে, খরচ বেশি। তো এই যে বিভিন্ন পদ্ধতিতে করা যায়, এই পদ্ধতির মধ্যে সবচেয়ে সুবিধাজনক পদ্ধতিটা গ্রহণ করাই হচ্ছে অ্যাসাইনমেন্ট প্রবলেম, ঠিক আছে। তো এই সমস্যাগুলি, তাহলে আমরা এই সমস্যাগুলি পাইলাম। তো আমাদের উদ্দেশ্য কি, সর্বনিম্ন বিনিয়োগে এই সমস্যাগুলি সমাধান করে কিভাবে আমরা সর্বোচ্চ লাভটা পেতে পারি, সর্বোচ্চ প্রফিটটা আমরা পেতে পারি, সেটাই হচ্ছে এই লিনিয়ার প্রোগ্রামিং প্রোগ্রামের প্রধান উদ্দেশ্য। এবং এইটার উপর ভিত্তি করে কিন্তু লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম উদ্ভাবিত হয়, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখব লিনিয়ার প্রোগ্রামিং ফর্মুলেশনটা আমরা দেখব। দেখো লিনিয়ার প্রোগ্রামিং ফর্মুলেশন, দেখো ফর্মুলেশন অফ এলপিপি। ফর্মুলেশন অফ এলপিপি অর্থাৎ যোগাশ্রয়ী প্রোগ্রামের গঠনটা আমাদের কিভাবে হবে। তাহলে প্রথমেই যা আসবে সেটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন। দেখো অবজেক্টিভ ফাংশন, তো আমরা এটা কিন্তু দেখে থাকি যে z ইকুয়াল টু এই যে এরকম থাকে, তাই না, c1x c2x ... cnx, ঠিক না এটা। তো অবজেক্টিভ ফাংশনের এটা কিন্তু অভিষ্ট ফাংশন বলা হয়, এটাকে নাম হচ্ছে কি অভিষ্ট ফাংশন। এটাই আমাদের মূল উদ্দেশ্য, অভিষ্ট ফাংশন, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। অর্থাৎ আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে অভিষ্ট ফাংশন বা অবজেক্টিভ ফাংশনটাকে আমাদের অপটিমাইজেশন করতে হবে, ঠিক আছে। অপটিমাইজেশন, দেখো অপটিমাইজেশন। তো অপটিমাইজেশন মানে তো দুইটা হইতে পারে, একটা হচ্ছে সর্বোচ্চকরণ আর একটা সর্বনিম্নকরণ, ম্যাক্সিমাইজ। তাহলে অপটিমাইজেশন মানে কি ম্যাক্সিমাইজও করতে পারি আবার মিনিমাইজও করতে পারি। তো আমরা কখন ম্যাক্সিমাইজ করব, যখন আমরা প্রফিট অর্থাৎ কোনো একটা দ্রব্য আমরা রপ্তানি করতেছি, সেক্ষেত্রে আমাদের কিন্তু উদ্দেশ্য হচ্ছে বেশি প্রফিট অর্জন করা, তাহলে তখন এটা হবে ম্যাক্সিমাইজ দ্যাট। আর যখন আমরা মনে করো যে বিনিয়োগ করতেছি, ঠিক আছে, বিনিয়োগ করতেছি মানে কস্ট মানে ব্যয়, যখন এটা হচ্ছে প্রফিট, ঠিক আছে, প্রফিট হইলে অবজেক্টিভ ফাংশনটা হবে ম্যাক্সিমাইজ। আর যখন কস্ট হবে, কস্ট ব্যয়, হ্যাঁ ব্যয়, তখন কিন্তু এটা হবে মিনিমাইজ, ঠিক আছে। ব্যয়ের ক্ষেত্রে যেমন মনে করো আমরা কাঁচামাল কিনবো একটা প্রোডাকশন উৎপাদনের জন্য, তো কাঁচামাল কেনার জন্য এটা তো আমাদের ব্যয়, তখন আমাদের অবজেক্টিভ ফাংশনটা কিন্তু হবে মিনিমাইজ। আবার যখন আমরা কোনো কিছু বিক্রি করব, ঠিক আছে, কোনো একটি প্রোডাকশনে উৎপাদিত দ্রব্যগুলি আমরা বিক্রি করব, সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রফিট লাভের উদ্দেশ্য, ঠিক আছে, ম্যাক্সিমাইজ প্রফিট, সেক্ষেত্রে অবজেক্টিভ ফাংশনটা হবে ম্যাক্সিমাইজ। এরপরে দেখো আমাদের আসবে হচ্ছে নাম্বার 2তে আসবে কি কনস্ট্রেইন্ট, ঠিক আছে, কনস্ট্রেইন্ট ইন টার্মস অফ ভেরিয়েবল,
ইন টার্মস অফ ভেরিয়েবল। তো দেখো আমরা যদি অবজেক্টিভ ফাংশনকে মিনিমাইজ বা ম্যাক্সিমাইজ মানে প্রফিটের ক্ষেত্রে ম্যাক্সিমাইজ, কস্টের ক্ষেত্রে মিনিমাইজ করতে চাই, তাহলে কিন্তু আমরা বিভিন্ন বাধার সম্মুখীন হব, কারণ আমাদের বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে। যেমন আমাদের কি কি সীমাবদ্ধতা রয়েছে দেখো, অর্থের সীমাবদ্ধতা, অর্থের সীমাবদ্ধতা। নাম্বার 2 হচ্ছে ম্যান পাওয়ার, ঠিক আছে, ম্যান পাওয়ার। নাম্বার 3 কি মেচিন পাওয়ার, মেচিন পাওয়ার। তো এই সব বাধার সম্মুখীন আমরা হব, ঠিক আছে, কারণ আমাদের অর্থের যোগান দিতে হবে। আমরা যদি ধরো প্রফিটকে ম্যাক্সিমাইজ করতে চাই, তো প্রফিট লাভের আশা আমাদের তো আগে প্রোডাকশন তৈরি করতে হবে, তো এর জন্য অর্থের সীমাবদ্ধতা, অর্থের দরকার। কিন্তু আমাদের তো বিপুল পরিমাণ অর্থ নেই, আমাদের অর্থের কিন্তু একটা সীমাবদ্ধতা আছে। ম্যান পাওয়ার, তো ম্যান পাওয়ারের একটা সীমাবদ্ধতা আছে, সেটা হচ্ছে আমি ইচ্ছা করলেই মানে একটা কাজে আমি 1000 শ্রমিক নিয়োগ দিতে পারবো না, আমার অর্থের সীমাবদ্ধতার কারণে আমার কিন্তু ম্যান পাওয়ার একটা সীমাবদ্ধতা আছে। আবার দক্ষ কারিগর, অর্থাৎ দক্ষ কারিগর খুঁজে পাওয়াটা কিন্তু একটা বিশাল ব্যাপার, কারণ ম্যান পাওয়ার দক্ষ না হইলে সেখানে কিন্তু কাজ কখনোই গুণগত মান উন্নত হবে না। এরপরে মেচিন পাওয়ার, দেখো মেচিনেরও কিন্তু একটা সীমাবদ্ধতা আছে, ঠিক আছে। তো মেচিন পাওয়ারের এখানে উৎপাদন ব্যবস্থা দ্রুত হবে বা এটা কিন্তু মেচিন পাওয়ারের উপর নির্ভর করবে। তো এই সব সমস্যার সম্মুখীন আমরা হব। এই সমস্যাগুলোকে যখন ভেরিয়েবলের আকারে, সমীকরণ জোট আকারে প্রকাশ করা হবে, সেটা কি বলা হবে, কনস্ট্রেইন ইন টার্মস অফ ভেরিয়েবল। যে বাধার সম্মুখীনগুলি হব আমরা অবজেক্টিভ ফাংশনকে ম্যাক্সিমাইজ অথবা মিনিমাইজ করার জন্য, যে বাধার সম্মুখীন আমরা হচ্ছি, যে সীমাবদ্ধতাগুলো আমাদের আছে, এগুলি হচ্ছে কনস্ট্রেইনস, ঠিক আছে। এরপরে আমাদের 3 নম্বরে আসবে হচ্ছে, দেখো 3 নম্বরে আসবে নন নেগেটিভ। দেখো নন নেগেটিভ কন্ডিশন, নন নেগেটিভ কন্ডিশন। তো নন নেগেটিভ কন্ডিশনগুলো কি কি দেখো, এই যে আমরা যে ভেরিয়েবলগুলো নিচ্ছি, ডিসিশন ভেরিয়েবল, দেখো ডিসিশন ভেরিয়েবল অর্থাৎ x1 x2 আমরা নাম দিলাম, x3 ... xn, এগুলি অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0। অর্থাৎ আমরা যে সিদ্ধান্তগুলি নিব, অর্থাৎ একটা প্রোডাকশনে, মনে করো একটা কারখানায় আমি উৎপাদন করতে চাচ্ছি যে কোনো দ্রব্য, তো উৎপাদন করার জন্য আমি যে সিদ্ধান্তগুলি আমাকে নিতে হবে, ওই সিদ্ধান্ত চলকগুলি কখনোই 0 থেকে ছোট হতে পারবে না, অলওয়েজ 0 অথবা 0 থেকে বড় হবে, ঠিক আছে। তো এই 3টা পদ্ধতিতে আমরা আমাদেরকে অগ্রসর হইতে হবে। তাহলে আমরা দেখো ফাইনালি কি পাচ্ছি, দেখো ফাইনালি আমরা পাচ্ছি হচ্ছে, দেখো ম্যাক্সিমাইজ, এই যে ম্যাক্সিমাইজ z অথবা মিন z ইকুয়ালস টু হবে c1x1 c2x2 ... cnxn, ঠিক আছে, এইটা cnxn। এরপরে আমরা কি পাচ্ছি দেখো, সাবজেক্ট টু কনস্ট্রেইন কি হবে, a11x1 a12x2 প্লাস ... a1n xn লেস অর ইকুয়াল অথবা গ্রেটার দেন অর ইকুয়াল, দুইটার যে কোনো একটা হইতে পারে, এটা হবে b1, এখানে হবে a21 x1 a22 x2 প্লাস ... a2n xn, এটাও কিন্তু লেস অর ইকুয়াল অথবা গ্রেটার দেন অর ইকুয়ালস টু b2 হবে, ঠিক আছে, এটা হবে b2। নাম্বার 3 কি, an1 x1 an2 x2 ... ann xn লেস অর ইকুয়াল হইতে পারে, গ্রেটার দেন অর ইকুয়াল হইতে পারে, ইকুয়াল টু b, ঠিক আছে। এটা হচ্ছে সাবজেক্ট টু কনস্ট্রেইন। এবং আমাদের কন্ডিশন কি, x1 x2 xn, x1 x2 ... xn অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0। তাহলে এখন আমাদের কিন্তু পরিচয় জানতে হবে যে c1 c2 cn কি নির্দেশ করে, x1 x2 xn কি নির্দেশ করে, a11 a12 এগুলি কি নির্দেশ করে, এবং b1 b2 bn কি নির্দেশ করে, এগুলি পরিচয় আমরা এখন দেখব। দেখো তো দেখো এখানে c1 c2, এই যে c1 c2 ... cn, এটা হচ্ছে পার ইউনিট কন্ট্রিবিউশন, এটা হচ্ছে পার ইউনিট কন্ট্রিবিউশন,
পার ইউনিট কন্ট্রিবিউশন, ঠিক আছে। তো পার ইউনিট কন্ট্রিবিউশনটা কি, মনে করো প্রফিট আমি যদি ম্যাক্সিমাইজ করি, মানে প্রফিট যদি, প্রফিটের ক্ষেত্রে এটা হবে পার ইউনিট প্রফিট, C1 C2 CN হবে পার ইউনিট প্রফিট। আর যদি এই কস্টের ক্ষেত্রে হয় এটা হবে পার ইউনিট কস্ট, ঠিক আছে। কস্টের ক্ষেত্রে অর্থাৎ ব্যয়ের ক্ষেত্রে, যেমন মনে করো একটা কলম আমি বিক্রি করলাম, কোনো একটি প্রোডাকশন থেকে কলম বিক্রি করা হচ্ছে, প্রতিটি কলম বিক্রি করলে 1 টাকা লাভ হয়, তাইলে এই যে C1 C2 CN এগুলি কিন্তু হবে 1 টাকা, ঠিক আছে। কারণ এখানে প্রফিটটা পার ইউনিট প্রফিট, মানে প্রতি এককে কি পরিমাণ লাভ হচ্ছে। আর যদি কস্টের ক্ষেত্রে হয়, যেমন একটি কলম উৎপাদনে বা একটি শার্ট উৎপাদনে কোনো একটি গার্মেন্টস মালিকের খরচ হচ্ছে ধরো 10 টাকা বা 100 টাকা, তাহলে ওই যে 100 টাকা হবে C1 C2 CN, ঠিক আছে। অর্থাৎ শার্টের ক্ষেত্রে একটি শার্ট উৎপাদনে খরচ C1, আর একটি টি শার্ট উৎপাদনে খরচ যদি হয় 200 টাকা, তাইলে C2 হবে 200, ঠিক আছে। তাহলে পার ইউনিট কন্ট্রিবিউশন অর্থাৎ কস্টের ক্ষেত্রে পার ইউনিট কস্ট, আর প্রফিটের ক্ষেত্রে পার ইউনিট প্রফিট নির্দেশ করে C1 C2 CN। এরপরে দেখো B1 B2 BN, দেখো B1 B2 BN, এগুলি কি নির্দেশ করে? B1 B2 BN এটা হচ্ছে অ্যামাউন্ট অফ রিসোর্সেস, ঠিক আছে। অ্যামাউন্ট অফ রিসোর্সেস, দেখো অ্যামাউন্ট অফ রিসোর্সেস, অ্যামাউন্ট অফ রিসোর্সেস। অ্যামাউন্ট অফ রিসোর্সেস কি, আমরা যদি একটা উৎপাদন করতে চাই তাহলে আমাদের কিন্তু রিসোর্সের একটা রেস্ট্রিকশন আছে, ঠিক আছে। অ্যামাউন্ট অফ রিসোর্সেস, ঠিক আছে, অর্থাৎ লিমিটেশন অফ রিসোর্সেস, সরি লিমিটেশনস হবে এটা অবশ্য, লিমিটেশনস অফ রিসোর্সেস। অর্থাৎ আমরা যাই উৎপাদন করি না কেন আমাদের কিন্তু অবশ্যই একটা লিমিট আছে, এই লিমিট এর অতিক্রম কিন্তু আমরা করতে পারবো না, কারণ আমাদের ম্যান পাওয়ার, আমাদের অর্থের যোগান, আমাদের মেশিন পাওয়ার, এগুলি একটা নির্দিষ্ট সীমা আছে। তাহলে আমি কিন্তু কখনোই আমার যেই অর্থের যোগান আছে এই অর্থের যোগানের মধ্যে আমার সীমাবদ্ধ থাকতে হবে। তো এটাই হচ্ছে লিমিট অফ রিসোর্সেস, অর্থাৎ রিসোর্স লিমিটেশন আছে আমার, ঠিক আছে। এরপরে দেখো আমাদের এই যে A11 A12, ঠিক আছে, এগুলি কি নির্দেশ করে? দেখো A11 A12 ANN, এগুলি হচ্ছে অ্যামাউন্ট অফ রিসোর্সেস, এই যে অ্যামাউন্ট অফ রিসোর্সেস, amount of resources used by each variable by B, ঠিক আছে। অর্থাৎ এই দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি A11 X1, এটা হচ্ছে A12 X2, অর্থাৎ A11 হচ্ছে X1 দ্রব্য উৎপাদনে যে পরিমাণ রিসোর্সেস আমার ব্যবহৃত হচ্ছে, A12 হচ্ছে X2 দ্রব্য উৎপাদনে আমার কি পরিমাণ রিসোর্স ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ কি পরিমাণ টাকা হইতে পারে, মেশিন পাওয়ার হইতে পারে, ম্যান পাওয়ার হইতে পারে, কি পরিমাণ আমাদের, ধরো X1 হচ্ছে একটা শার্ট উৎপাদন, X2 হচ্ছে একটি টি শার্ট উৎপাদন, তাহলে একটা শার্ট উৎপাদনে ওই রিসোর্স থেকে আমার যে অর্থ আছে, আমার যে পরিমাণ অর্থের যোগান আছে, যে পরিমাণ ম্যান পাওয়ার আছে, যে পরিমাণ মেশিন পাওয়ার আছে, ওই যে লিমিটেশন অফ রিসোর্সেস, ওই রিসোর্স থেকে কি পরিমাণ ব্যবহৃত হচ্ছে শার্ট উৎপাদনে, কি পরিমাণ ব্যবহৃত হচ্ছে টি শার্ট উৎপাদনে, এইভাবে A1 A2 হচ্ছে অ্যামাউন্ট অফ রিসোর্সেস ইউজড বাই ইচ ভেরিয়েবল বাই বি, ঠিক আছে। এই হচ্ছে তাদের পরিচয়। তাহলে দেখো ফাইনালি আমরা কি পাইলাম, আমাদের কিন্তু তাইলে একটা ফর্মুলেশনের জন্য আমাদের যে যে ধাপগুলি অতিক্রম করতে হবে, দেখো প্রথমে হচ্ছে নাম্বার 1 আইডেন্টিফাই, দেখো আইডেন্টিফাই দ্য ডিসিশন ভেরিয়েবল, ঠিক আছে, ডিসিশন ভেরিয়েবল। নাম্বার 2 কি, নাম্বার 2 হচ্ছে নন নেগেটিভ কনস্ট্রেইন, নন নেগেটিভ রেস্ট্রিকশন। নাম্বার 3 কি, নাম্বার 3 হচ্ছে
সেট অফ কনস্ট্রেইন, সেট অফ লিনিয়ার কনস্ট্রেইন। কনস্ট্রেইনটস। নাম্বার 4 হচ্ছে অবজেক্টিভ ফাংশন। ঠিক আছে, অবজেক্টিভ ফাংশন এই যে এটা। তাহলে এই 4টি ধাপ কিন্তু আমাকে অতিক্রম করতে হবে একটা এলপিপি গঠন করতে চাইলে। ঠিক আছে, মনে করো আমার একটা প্রবলেম দেওয়া আছে, তাহলে আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই দ্য ডিসিশন ভেরিয়েবলগুলি আমাদেরকে খুঁজে বের করতে হবে। অর্থাৎ আমাদের উদ্দেশ্যটা কি, যে লক্ষ্যে আমরা অগ্রসর হচ্ছি ওই ডিসিশন ভেরিয়েবলগুলোকে আমাদের খুঁজে বের করতে হবে। নাম্বার 2 হচ্ছে নন নেগেটিভ রেস্ট্রিকশন, অর্থাৎ এই যে চলকগুলি আমি খুঁজে পাইছি এগুলি কখনোই জিরোর ছোট হবে না, জিরো বা তার চেয়ে বড় হবে। নাম্বার 3 কি সেট অফ লিনিয়ার কনস্ট্রেইনটস, তাহলে আমরা যে সীমাবদ্ধতাগুলি আছে এই সীমাবদ্ধতাগুলোকে আমরা কি করব, অসমতার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব। এরপরে হচ্ছে অবজেক্টিভ ফাংশন, অভিষ্ট ফাংশন, আমাদের লক্ষ্যমাত্রা কি সেটাকে একটি ফাংশনের মাধ্যমে উপস্থাপন করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি একটা এখন এক্সাম্পল দেখি, দেখো এইগুলি কিন্তু হচ্ছে ধাপ। এখন আমরা একটা উদাহরণ দেখব। দেখো একটা উদাহরণ, তাহলে আমাদের উদাহরণটা হচ্ছে এমন দেওয়া আছে, দেখো একজন কৃষক একজন কৃষক ধান এবং গমের চাষ করতে গিয়ে দেখলেন যে প্রতি হেক্টর জমিতে ধান ও গমের চাষের জন্য খরচ যথাক্রমে 1200 টাকা ও 800 টাকা। ঠিক আছে, প্রতি হেক্টর জমিতে খরচ, প্রতি হেক্টর জমিতে ধান চাষে খরচ, ধান ও গম চাষে, ধান ও গম চাষে খরচ যথাক্রমে 1200 এবং 800 টাকা, 1200 ও 800 টাকা। ঠিক আছে, এটা দেওয়া আছে। এরপরে বলছে যে প্রতি হেক্টর জমিতে ধান ও গম চাষের জন্য শ্রমিক প্রয়োজন 4 জন ও 6 জন। এলে প্রতি হেক্টর জমিতে ধান ও গম চাষে, ধান ও গম চাষে খরচ, শ্রমিক প্রয়োজন, শ্রমিক প্রয়োজন 4 জন ও 6 জন, 4 জন ও 6 জন। এটা এরপরে বলা আছে যে সর্বোচ্চ 26 জন শ্রমিক, সর্বোচ্চ 26 জন, 26 জন শ্রমিক। ঠিক আছে, শ্রমিক নিয়োগ করে, দেখো নিয়োগ করে 26 জন শ্রমিক নিয়োগ করে 4800 টাকায়, 4800 টাকা বিনিয়োগ করে সর্বোচ্চ কত হেক্টর জমিতে তিনি সর্বোচ্চ কত হেক্টর জমি তিনি চাষ করতে পারবেন। ঠিক আছে, জমি তিনি চাষ করতে পারবেন, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো আমাদের এখানে দেখো আমাদের কিন্তু আগে এই যে প্রথমে এলপিপি অর্থাৎ যোগাশ্রী প্রোগ্রামটা গঠন করতে হবে। তো আমাদের প্রথম কাজ কি, আইডেন্টিফাই দ্য ডিসিশন ভেরিয়েবল। ঠিক আছে, প্রথম আইডেন্টিফিকেশন, দেখো এখান থেকে প্রথম আইডেন্টিফিকেশন হচ্ছে ডিসিশন ভেরিয়েবল। ডিসিশন ভেরিয়েবল কি, এই যে যেটা বলছে যে সর্বোচ্চ কত হেক্টর জমি তিনি চাষ করতে পারবেন, এটাই হচ্ছে আমাদের ডিসিশন ভেরিয়েবল। তাহলে আমরা ধরে নিচ্ছি তিনি ধান চাষ করতে পারবেন x হেক্টর জমিতে। তাহলে দেখো আইডেন্টিফাই দ্য ডিসিশন ভেরিয়েবল, তাহলে ধরি ধান চাষ করতে পারবে, ধান চাষ করতে পারবে x হেক্টর জমিতে, x হেক্টর। আর গম চাষ করতে পারবে, গম চাষ করতে পারবে y হেক্টর জমিতে। এটা আমরা ধরে নিলাম, এটা হচ্ছে আমাদের আইডেন্টিফাই দ্য ডিসিশন ভেরিয়েবল। নাম্বার 2 হচ্ছে নন নেগেটিভ
দেখো নন নেগেটিভ রেস্ট্রিকশন। তো নন নেগেটিভ রেস্ট্রিকশন মানে কি, আমরা যে আইডেন্টিফাই দেয় যে আমরা যে ডিসিশন ভেরিয়েবলগুলো আইডেন্টিফাই করছি, এই যে এক্স ওয়াই, এটা অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়াল টু কি হবে, 0 হবে। নাম্বার 3 হচ্ছে আমাদের কি হচ্ছে যে সেট অফ লিনিয়ার কনস্ট্রেন্ট, এই যে সেট অফ লিনিয়ার কনস্ট্রেন্টস, এটা আমাদের খুঁজে বের করতে হবে। তো দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে বলেই দিছে যে এই যে ধান প্রতি হেক্টর জমিতে ধান চাষে খরচ কত, 1200 টাকা, এবং প্রতি হেক্টর জমিতে গম চাষে কত, 800 টাকা। তাহলে 1 হেক্টর জমিতে ধান চাষে খরচ 1200, তাহলে x হেক্টর জমিতে কত হবে, খরচ হবে 1200x, তাই না? দেন y হেক্টর জমিতে খরচ কত হবে, 800y, তাহলে এত টাকা খরচ হবে। তাহলে তার কাছে টোটাল কত টাকা আছে, সর্বোচ্চ 4800 টাকা আছে। তাহলে সর্বোচ্চ আছে তার কাছে 4800, তাহলে লেজর ইকুয়াল টু কি হবে, 4800। ঠিক আছে, অর্থাৎ এটা কখনোই 4800-কে অতিক্রম করতে পারবে না। এটা হচ্ছে তার একটা রেস্ট্রিকশন। দেন 2 নাম্বার রেস্ট্রিকশন কি, ধান চাষে 1 হেক্টরে ধান চাষে শ্রমিক প্রয়োজন 4 জন, তাহলে 1 হেক্টরে ধান চাষে শ্রমিক প্রয়োজন 4x জন। আর 1 হেক্টরে গম চাষে শ্রমিক প্রয়োজন 6 জন, তাহলে y হেক্টরে শ্রমিক প্রয়োজন কত, 6y। তাইলে সে সর্বোচ্চ কতজন শ্রমিক নিয়োগ দিবে, এই যে 26 জন শ্রমিক নিয়োগ দিবে। তাহলে সর্বোচ্চ হচ্ছে 26 জন, এই যে এটা। তাহলে আমরা কিন্তু সেট অফ লিনিয়ার কনস্ট্রেন্ট পেয়ে গেলাম। ঠিক আছে, দেন হচ্ছে আমাদের অবজেক্টিভ ফাংশনটা আইডেন্টিফাই করতে হবে। দেখো নাম্বার 4 হচ্ছে অবজেক্টিভ ফাংশন। অবজেক্টিভ ফাংশন, তো অবজেক্টিভ ফাংশনটা কি হবে, ম্যাক্স জেড। ঠিক আছে, ম্যাক্স জেড, কারণ সর্বোচ্চকরণ করতে বলছে। তাহলে ম্যাক্স জেড কি হবে, এই যে ডিসিশন ভেরিয়েবল আমরা ধরে নিচ্ছি যে এক্স এবং ওয়াই, এখানে কিন্তু প্রফিটও বলে নাই, কস্টও বলে নাই, এখানে শুধু এক্স এবং ওয়াই হবে। আর এখানে C1 C2 ইকুয়ালস টু 1। ঠিক আছে, যখন কস্ট মানে ব্যয় এবং লাভের কথা উল্লেখ থাকবে না, তখন কিন্তু এক্স এর কোএফিসিয়েন্ট 1 হবে, ওয়াই এর কোএফিসিয়েন্টও কি 1 হবে। ঠিক আছে, অর্থাৎ এক্স ধান চাষের জমি হবে কত, x হেক্টর, আর গম চাষের জমি y হেক্টর, এদের যোগফল। এখন আমাদের x এবং y বের করতে হবে, এটিও আমাদের উদ্দেশ্য। তাহলে টোটাল আমরা দেখো কি পাইলাম, লিনিয়ার প্রোগ্রামটা আমরা কি পাইলাম, দেখো এই যে লিনিয়ার প্রোগ্রামটা, এই যে এলপিপি আমাদের কি আসলো, প্রথমে হচ্ছে ম্যাক্স জেড ইকুয়ালস টু হচ্ছে x প্লাস ওয়াই, তারপরে সাবজেক্ট টু কনস্ট্রেন্ট, সাবজেক্ট টু একটা হচ্ছে 1200x প্লাস হচ্ছে 800y, লেজর ইকুয়াল টু হচ্ছে 4800, আরেকটা আসছে 4x প্লাস 6y, লেজর ইকুয়াল টু 26। ঠিক আছে, এটা হচ্ছে 1 নাম্বার, হ্যাঁ এটা 2 নাম্বার। আর নন নেগেটিভ কনস্ট্যান্ট কি, x, y অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0। এই আমরা এলপিপিটা পেয়ে গেলাম। এখন এটাকে আমাদের কি করতে হবে, সমাধান করতে হবে সর্বোচ্চকরণের জন্য। তাইলে আমার কি করব, আমাদের প্রথম ধাপ দেখো এই যে সমাধান। তাহলে সমাধানের প্রথম ধাপ কি, সেটা হচ্ছে এই যে এলপিপি দেওয়া আছে, এটার আমাদের কি করতে হবে, সমতা সমীকরণগুলি বের করতে হবে। তাহলে এই যে 2 নংয়ের সমতা সমীকরণ, দেখো সমতা সমীকরণ কি হবে, 1200x প্লাস 800y ইকুয়ালস টু হচ্ছে 4800, এই যে সমতা সমীকরণ। আর দ্বিতীয়টা হচ্ছে 4x প্লাস 6y ইকুয়ালস টু হচ্ছে 26, এটা আমরা দিলাম 3 নাম্বার। ঠিক আছে, আমাদের সমাধান শুরু। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে, আচ্ছা আমরা এখানে এটাকে দিলাম 3 নাম্বার আর এটা দিলাম 4 নাম্বার। তাহলে 3 যদি আমরা ইমপ্লাইজ করি, দেখো 3 ইমপ্লাইজ, তাহলে আমরা এখানে কি করব, x এবং y এর মানের জন্য মানগুলি বের করব। এটা x, এটা y। তো আমরা ধরে নিচ্ছি y এর মান 0 প্রথমে। y এর মান যদি 0 হয়, x এর মান কি হবে, 4 × 48, তাহলে 4 হবে। আর x এর মান যদি 0 হয়, যে এটা যদি 0 হয়, এটা কি হবে, 6 × 8 = মানে এটা হবে, আমরা জানি 6 × 48। তাহলে আমরা এখানে বিন্দুগুলি কি পেলাম, একটা হচ্ছে 4,0, হ্যাঁ, আর একটা হচ্ছে 0,6,
6 এই দুইটা বিন্দু আমরা পেয়ে গেলাম। তারপরে আমরা 4 নাম্বার ইমপ্লাইজ করব। 4 নাম্বার আমরা সমাধান করে কি পাই দেখি। এই যে 4 নাম্বার যদি আমরা সমাধান করি, এটা হচ্ছে x, এটা হচ্ছে y, তাহলে আমরা প্রথমে y0 ধরে নিলাম, এই যে y0, তাহলে আমাদের থাকে কিন্তু 26/4, তার মানে 13/2। আর এটা যদি 0 হয়, y যদি 0 হয়, এটা কি হবে 4 6, এটা হবে 13, এটা হবে কত 13/3, ঠিক আছে। তাহলে এখানে আমরা দুইটা পয়েন্ট পেয়ে গেলাম, একটা হচ্ছে 13/2,0 আর একটা হচ্ছে 0,13/3, ঠিক আছে। এই দুইটা পয়েন্ট আমরা পেয়ে গেলাম। তো প্রাপ্ত বিন্দুগুলি আমরা এখন কি করব, গ্রাফে স্থাপন করব। গ্রাফে স্থাপন করে আমরা সমাধান এলাকা বের করব। ওই সমাধান এলাকার কৌণিক বিন্দুগুলি আমরা এই আবিষ্ট ফাংশন অর্থাৎ এই যে ম্যাক্সিমাইজ জেডে ব্যবহার করব। তো যেটা সর্বোচ্চ হবে ওইটা হবে অ্যান্সার। তো দেখো প্রাপ্ত এই পয়েন্টগুলি আমরা গ্রাফে স্থাপন করি, যে পয়েন্টগুলি আমরা পাইছি। তাহলে দেখো গ্রাফে যদি আমরা স্থাপন করি, তাহলে আমরা ধরে নিচ্ছি যে x ও x প্রাইম x অক্ষ, দেখো x ও x প্রাইম x অক্ষ এবং y ও y প্রাইম y অক্ষ নির্দেশ করে, ঠিক আছে। y ও y প্রাইম y অক্ষ নির্দেশ করে। তাহলে প্রথম বিন্দু কি 4,0, তাহলে এই যে আমরা ধরে নিচ্ছি এখানে 4,0, 0,6, আর একটু নিচে আঁকি, তাহলে এটা হচ্ছে x ও x প্রাইম x অক্ষ, এটা y ও y প্রাইম y অক্ষ। তাহলে এখানে আমরা কি 4,0 বসাইলাম, 0,6 এই যে এখানে, তাহলে আমরা এই যে এখানে যদি আমরা মিলাই দিই তাহলে কিন্তু এটা আসতেছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার রেখা। 2 নাম্বার রেখা কি 13/2, 13/2 কত 4 2 6 এর চেয়ে একটু বেশি, তাইলে আমরা ধরে নিচ্ছি যে এখানে পয়েন্টটা। আর একটা হচ্ছে 0,13/3, 0,13/3, তাহলে 4 এর একটু বেশি, তাহলে এই যে এদিকে আসবে, ধরে নিচ্ছি এখানে। তাহলে এই যে দুইটাকে আমরা কি করব, যোগ করে দেব, এই যে এটা। তাহলে এটা x ও x প্রাইম y ও y প্রাইম। তাহলে আমরা এখানে একটা পাইলাম, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার রেখা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার রেখা, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার রেখা, ঠিক আছে। এই দুইটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের এই যে এই রেখাটা কি, দেখো এই রেখাটা কিন্তু আমার 1 নাম্বার রেখা কি ছিল 1200x প্লাস 800y লেজার ইকুয়াল 4800, আর এটা কি ছিল 4x প্লাস 6y লেজার ইকুয়াল 26। এটা হচ্ছে আমাদের এইটাকে আমরা এইভাবে লিখতে পারি 4x প্লাস 6y মাইনাস 26 লেজার ইকুয়াল টু 0। হ্যাঁ, আর এটাকেও আমরা এইভাবে লিখতে পারি, সেটা হচ্ছে মাইনাস 4800 লেজার ইকুয়াল টু 0, ঠিক আছে। এখন আমরা কিন্তু পেয়ে গেছি আমাদের রেখা। এখন আমরা সমাধান এলাকা বের করব। আমাদের এখন কাজ কি, সমাধান এলাকা। তো সমাধান এলাকা বের করার জন্য এই যে এখানে নিয়মটা হচ্ছে, এই যে 1 নাম্বার সমীকরণ, এটাতে আমরা মূল বিন্দু বসাই দিব। এই যে মূল বিন্দু 0 0 বসাই দিব, x এর মান 0 y এর মান 0, তাহলে এটা 0 এটা 0, এটা মাইনাস 4800 লেজার ইকুয়াল টু 0। তাহলে ইমপ্লাইজ করে আমরা কি পাই, মাইনাস 4800 লেজার ইকুয়াল টু 0। তার মানে দেখো এটা কিন্তু কন্ডিশন মানছে, ঠিক আছে। 0 0 বিন্দু বসানোর পরে আমরা যেই ভ্যালুটা পাইছি মাইনাস 48, এটা কিন্তু 0 থেকে ছোট, এটা কিন্তু কন্ডিশন স্যাটিসফাই করে। তাইলে অবশ্যই 1 নম্বর রেখাটা আমাদের 0 বিন্দুর দিকে অগ্রসর হবে, ঠিক আছে। 0 বিন্দু বসানোর পরে যদি সমীকরণ শর্ত মানে, তাইলে 0 বিন্দুর দিকে অগ্রসর হবে। আর এই যে 2 নাম্বার রেখা, দেখো 2 নাম্বার রেখায় যদি আমরা 0 0 বিন্দু বসাই দিই, তাহলে এটা 0 এটা 0, এটা মাইনাস 26 লেজার ইকুয়াল টু 0, তাহলে আমরা কি পাচ্ছি মাইনাস 26 লেজার ইকুয়াল টু 0। তাহলে দেখো 0 0 বিন্দু বসানোর পরে মাইনাস 26 0 থেকে ছোট, এটা তো সত্য। যদি সত্য হয় তাইলে এটাও কি করবে, মূল বিন্দুর দিকে অগ্রসর হবে, এই যে, ঠিক আছে, মূল বিন্দুর দিকে অগ্রসর হবে। তাহলে এদের ছেদ বিন্দু কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা দেখো এখন দেখো এই যে এই রেখার উপরের সব কিন্তু বাদ যাবে, ঠিক আছে। এই রেখার উপরে সবকিছু বাদ যাবে, আবার এই যে 2 নাম্বার রেখার উপরে সবকিছু বাদ যাবে। তাহলে আমাদের আবদ্ধ এলাকা কি হবে, এই যে এই অংশটা, ঠিক আছে, এই অংশটা। আর নিচে তো নামবে না, কারণ x এর মান y এর মান নেগেটিভ হইতে পারে না, x এর মানও নেগেটিভ হইতে পারে না। এই যে x অক্ষ আর এটাকে কিন্তু অতিক্রম কখনোই করবে না, কারণ আমাদের কনস্ট্রেন্টই ছিল গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 হবে।
তাহলে এক্স অক্ষকেও অতিক্রম করবে না, ওয়াই অক্ষকেও কি অতিক্রম করবে না। তাহলে আমাদের সমাধান এলাকা পেয়ে গেছি, সেটা হচ্ছে এই যে ও, এটা যদি ও হয়, এটা হচ্ছে এ, এটা হচ্ছে মনে করো বি, আর এটা হচ্ছে সি। ঠিক আছে, তাহলে সমাধান এলাকা কি পাইলাম আমরা, দেখো, অতএব সমাধান এলাকা, সমাধান এলাকা হচ্ছে ও এ বিসি, ও এ বিসি, যেখানে ও বিন্দু কি 0,0 এবং এ বিন্দু কি, এই যে এ বিন্দু কিন্তু আমাদের কি ছিল 4,0, 4,0। এরপরে বি বিন্দু আমাদের বের করতে হবে। হ্যাঁ, এরপরে সি বিন্দু আমাদের কি ছিল, সি বিন্দু ছিল 0,13/3। ঠিক আছে, আমাদের এটা বের করতে হবে। এটা বের করার জন্য কি করতে হবে, এই যে গিভেন ইকুয়েশন, এই দুটাকে সলিউশন করতে হবে। এই যে 12 এত এক্স 800 ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 4800, আরেকটা হচ্ছে কত 4x + 6y ইকুয়ালস টু হচ্ছে 26। এই দুটাকে আমাদের সমাধান করতে হবে। আমরা যদি এইটাকে সমাধান করি, হ্যাঁ, সমাধান করলে কিন্তু আমরা এই যে ছেদ বিন্দু পেয়ে যাব বি বিন্দু। তাহলে এটাকে সমাধান করলে দেখো আমরা ক্যালকুলেটরে এটাকে সহজে সমাধান করে ফেলতে পারি। এর কারণ হচ্ছে এখানে কিন্তু এই ক্যালকুলেশনটা আমাদের মেইন কাজ না, এই জন্য আমরা ক্যালকুলেটরে এটাকে সমাধান করব। ঠিক আছে, তো ক্যালকুলেটর যদি আমরা সমাধান করি, আমরা প্রথমে দেখো এটা উঠাবো। তো এটা উঠাইলে দেখো 1200 আছে প্লাস 1200, 800, তারপরে হচ্ছে কত, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখো এই যে সলিউশনটা পেয়ে গেলাম। এক্স এর মান হবে 2, ঠিক আছে, এক্স এর মান হবে 2, ওয়াই এর মান হবে 3, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের বি বিন্দু কিন্তু চলে আসলো, একটা হচ্ছে 2 আর হচ্ছে 3। তাহলে আমরা সবগুলি সলিউশন বিন্দু কিন্তু পেয়ে গেছি, যে এটা হচ্ছে 2,3। তাহলে এই যে প্রাপ্ত মানগুলি, এই যে ও এ বি সি, এটা আমরা আবিষ্ট ফাংশন ম্যাক্স জেডে বসাবো। তো বসানোর পরে যেটা সর্বোচ্চ আসবে ওইটাই কিন্তু আমাদের সর্বাধিক মান হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি কত আসে। তাহলে দেখো আমরা যে একে একে বসাই, ওইখানে আবিষ্ট ফাংশনে যদি আমরা বসাই, তাহলে আমাদের সলিউশনটা কি আসবে, দেখো ম্যাক্স জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই দেওয়া আছে। তাহলে প্রথমে 0,0 বিন্দু যদি নিই আমরা, এই যে মূল বিন্দু 0,0, তাহলে এক্স এর মান 0, ওয়াই এর মান 0, তাহলে জেড কি হবে 0 + 0 ইকুয়ালস টু 0। তারপরে আমরা যদি এ বিন্দু নেই, এ বিন্দু কত 4,0, তাহলে জেড কি হবে 4 + 0 ইকুয়ালস টু 4। আমরা যদি বি বিন্দু নেই 2,3, তাহলে জেড কিন্তু হবে 2 + 3 ইকুয়ালস টু হবে 5। সি বিন্দু যদি নেই 0,13/3, তাহলে জেড কত হবে, জেড হবে 0 + 13/3 ইকুয়ালস টু 4 পয়েন্ট সামথিং আসবে আর কি, 4.33। তাহলে দেখো এখানে সর্বোচ্চ মান কোনটা, আমরা প্রথমে পাইছি 0, পরে পাইছি 4, পরে পাইছি 5, পরে পাইছি 4.33। তাহলে এদের মধ্যে আমরা ম্যাক্স জেড কি পাইলাম, সর্বোচ্চ বিন্দুটা আমরা পাইলাম 5। ঠিক আছে, তার মানে সে 2 একর জমিতে, এই যে x = 2 মানে কি 2 একর জমিতে ধান চাষ করতে পারবে, ধান চাষ করতে পারবে। ঠিক আছে, 2 একর জমিতে ধান চাষ করতে পারবে। ঠিক আছে, আর হচ্ছে কি y = 3 মানে কি 3 একর জমিতে সে গম চাষ করতে পারবে। ঠিক আছে, এই তাহলে টোটাল কতটুকু জমিতে সে চাষ করতে পারবে, 5 একর জমিতে চাষ করতে পারবে। ঠিক আছে, ম্যাক্সিমাম 5 একর জমিতে সে চাষ করতে পারবে, যেখানে 2 একর জমিতে হচ্ছে ধান চাষ করতে পারবে, আর 3 একর জমিতে হচ্ছে সে গম চাষ করতে পারবে। তাহলে এই হচ্ছে আমাদের যোগাশ্রী প্রোগ্রাম। তাহলে এইভাবে কিন্তু আমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করে সহজে একটা সমস্যাকে গাণিতিক রূপে রূপদান করে সহজে আমরা সমাধান করতে পারি, এবং আমাদের বিনিয়োগকে সর্বনিম্ন করে কিভাবে আমরা প্রফিট সর্বোচ্চ করব, এইটাকে আরও সহজ করার জন্য কিন্তু এই গাণিতিক যোগাশ্রী প্রোগ্রামের উদ্ভাবন। তো আমরা এটাকে আমাদের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করব। তাহলে সামনের ক্লাসে আমরা কিন্তু অধ্যায়ের কিছু ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফিজ।